আসো খাবে, খেয়ে ফটাফট তৈরি হয়ে নাও তো। কেন? ডাক্তারের কাছে যাব। ডক্টরের কাছে কেন? কার কি হয়েছে? যা বলছি তা করো, চুপচাপ নিচে গিয়ে খেতে বসো, আমি আসছি। 1 মিনিটও যেন লেট না হয়। তুলনা আজানের কথা মতো নিচে যায়। খাবার টেবিলে সকলেই উপস্থিত আছে, শুধু আজানের বাবা আর আহানের বাবা ছাড়া। আহানের বাবা বাসায় নেই, আর আজানের বাবা ফ্রেশ হয়ে আসছে। তুলনা গিয়ে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে পড়ে। এইদিকে আহান আর আহানা খাবার টেবিলে যেন খাবার না খেয়ে যুদ্ধ করতে বসেছে। আহানা আসার সাথে সাথেই আহানার মাথায় টোকা মেরেছে, সেই থেকে শুরু হয়েছে। অবশ্য ওদের মা ধমক দিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি, তাই আর কেউ কিছু বলছে না। কারণ আজানের বাবা আসলে এমনিতেই সব শান্ত হয়ে যাবে। তুলনা বসে বসে পা নাচাচ্ছে আর দু ভাই বোনের ঝগড়া দেখছে। এই তুলু, তুই কার পক্ষে? আহানা জানতে চায়, তোমাদের ঝগড়ার মাঝে আমি কার পক্ষে? তুই এটা নিয়ে কেন পড়লি আনা? উফ, বল না, একটা দল গঠন করব। অবশ্যই তুলো আমার পক্ষে, তাই না বোন? আহান জানতে চায়। আমি আমার জামাইয়ের পক্ষে। দূর হ তোরা, দুই ভাই বোন। বলে তুলনা মুখ ভেঙচি কাটে। হ্যাঁ তুলু, আমরা এখানে মুরব্বীরা আছি, একটু লজ্জা কর। চুর মুরব্বি তুই, আমার আনার বাচ্চা। আচ্ছা কি হচ্ছে কি বলো তো? এখন কিন্তু ঝগড়া ঘুরে আহানার তুলনা ভাবির কাছে চলে যাচ্ছে। মোটেও না, আমি ভালো মানুষ, ওদের মতো ঝগড়া করি না। উফ, খিদে লেগেছে, জামাইটা এখনো আসতেছে না কেন? বলে পেটে হাত দিয়ে সিঁড়ির দিকে তাকায় তুলনা। তোর মা খাবার খাওয়া শুরু করে খিদে লেগেছে, বসে আছিস কেন? খাচ্ছি আম্মু। বলেই তুলনা এক টুকরো শুকনো রুটি মুখে নিয়ে চিবোতে থাকে। এর মধ্যে আজান আর তার বাবাও চলে আসে। সকলেই খাবার খাওয়া শুরু করে, যে যার মতো যেটা খেতে ভালো লাগে সেটা খাচ্ছে। এত সময় শুকনো রুটি চিবোলেও এখন তুলনার ভাত খেতে ইচ্ছে করছে। প্লেট নিয়ে তাতে 1 চামচ ভাত নেয়। আজান তুলনার দিকে তাকিয়ে নিজের খাওয়া রেখে নিজের সব এগিয়ে দিচ্ছে। একটা ইলিশ মাছের টুকরো নিয়ে সুন্দর করে কাটা বেছে দিতে থাকে। ইলিশ মাছ তুলনার খুব প্রিয়। তুলনা মাছ একটু মুখে দিয়ে বড় বড় চোখ করে আজানের দিকে তাকায়। আজান তুলনাকে চোখের ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। তুলনা 2 হাতে মুখ চেপে উঠে দাঁড়ায়। হোয়াট হ্যাপেন তুলু? উঠছো কেন? একদম বাহানা শুনবো না। তুমি চুপচাপ খাওয়া শেষ করো, নয়তো আজ মাইট দিব তোমায়। তুলু, এই তুলু। তুলনা দৌড়ে বেসিনে গিয়ে ওয়াক ওয়াক করতে থাকে। সকলেই খাওয়া বাদ দিয়ে তুলনার দিকে তাকিয়ে আছে। আজানের মা আর আজান দৌড়ে তুলনার কাছে যায়। তুলনা বেসিনের সামনে গিয়ে ওয়াক ওয়াক করে গড়গড় করে বমি করে দেয়। আজান তাড়াতাড়ি তুলনাকে ধরে পেছনের থেকে মাথায় আর পিঠে হাত বুলাতে থাকে আর জানতে চায়, কি হয়েছে জানের পাখি? কিছু না খেয়ে এভাবে কেন বমি করছো? তুলনা কি করে আজানের কথার উত্তর দিবে। সে তো এখনো বমি করে চলেছে, থামার নামই নিচ্ছে না। এমনভাবে বমি করতে দেখে আজান ঘাবড়ে যায়। কাপা কাপা গলায় বলে, আম্মু দেখো না কি হয়েছে, কিছু করো আম্মু। তুলনা মা, কি হয়েছে তোর? আজানোর একটু চেপে ধরে দেখ তো বাবা, কমে কিনা। আজান মায়ের কথা মতো তাই করে। ততক্ষণে সকলেই খাবার ফেলে ওদের কাছে এসে দাঁড়ায়। তুলনার বমি করা আস্তে আস্তে কমে আসে। শরীর কেমন নিস্তেজ হয়ে গেছে। হাত পায়ের ভর ছেড়ে চোখ বন্ধ করে নেয় তুলনা। আজান আগলে ধরে। আজানের মা চোখ মুছে মাথায় হালকা একটু পানি দিয়ে দেয়। আজানের বাবা তুলনাকে রুমে নিয়ে যেতে বলে। আজান তুলনাকে নিয়ে রুমে যায়। আস্তে করে শুইয়ে দিয়ে ফোন হাতে নিয়ে নিজের বান্ধবীকে কল করে যত দ্রুত সম্ভব আসতে বলে। আজানের বান্ধবী একজন ডাক্তার, সে জানায় খুব দ্রুতই আসবে। তুলনা চোখ বন্ধ করেই শুয়ে আছে। বমি করার জন্য যেন সব শক্তি শেষ হয়ে গেছে। আজান এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হুট করে তুলনাকে 2 হাতে জাপটে ধরে গলায় মুখ গুজে রাখে। সব কিছু আমার জন্য হয়েছে জানের পাখি, সব দোষ আমার। আমি আজকে তোমার থেকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম, আর এমন ভুল হবে না পাখি। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমার জানের পাখির ডানা ঝাপটানোর শব্দ কানে না আসলে আমার কান দিয়ে শব্দ শোনা বৃথা লাগে পাখি। তুলনা একটু নড়ে চড়ে বলে, যে জান, হ্যাঁ এই তো, আমি তোমার পাশেই আছি, বলো। পানি খাবো। এখনই দিচ্ছি। বলেই আজান তাড়াতাড়ি টেবিল থেকে পানি নিতে গিয়ে দেখে 1 ফোঁটা পানিও নেই। রাগে চিৎকার করতে যাবে, তারপর মাথায় আসে তুলনা অসুস্থ, তাই নিজেই দৌড়ে যায় পানি আনার জন্য।
জিনিয়া বসে বসে নিজের আর আজানের ছবি জোড়া লাগানোর চেষ্টা করছে। ম্যাচিং কালার করে করে প্রত্যেকটা পিক জোড়া লাগাচ্ছে, গুনগুন করে গান গাইছে। तुम पे मरती हूँ मैं सच कहती हूँ मांग के देखो मेरी जान। জিনিয়ার গানের মাঝেই তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে আজানের হাসি মাখা ছবিটা জ্বলজ্বল করছে। আজানের ছবিটা ওয়েলপেপার দিয়ে রেখেছে সে। হ্যালো, বলো, কাজ হয়েছে? কিছু কি করতে পেরেছো? শুধু শুধু ফোন দিয়ে আমার সময় নষ্ট করলে তোমার মাথা ফাটাবো আমি। রাগ নিয়ে বলে জিনিয়া। কি অসুস্থ মরবে নাকি? মরলে তো ভালোই, আমার আর মেরে হাত নোংরা করতে হবে না। এই এক মিনিট, তুই যে অসুস্থতার কথা বলছিস এর মানে তো। জিনিয়া কিছু একটা ভেবে হাতের মোবাইল ছুঁড়ে মারে। টেবিলের উপর থাকা সবকিছু একের পর এক ছুঁড়ে মারতে থাকে আর বলতে থাকে, এটা হতে পারে না, কিছুতেই এটা হতে পারে না। তুলনার দিনগুলো খুব অসহ্য আর বিরক্তিতে পার হচ্ছে। ইচ্ছে করছে সবকিছু ছেড়ে দূরে কোথাও উড়াল দিয়ে চলে যেতে। সবকিছুতে আজান নামক ব্যক্তি রেস্ট্রিকশন দিয়ে রেখেছে। এখন মনে হচ্ছে নিঃশ্বাসও আজানের কথা মতো নেওয়া লাগবে। জোরে নিঃশ্বাসও নিতে পারবে না সে। জোরে জোরে নিঃশ্বাস নিলেও মনে হয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে লোকটার জন্য। আগে কত লাফালাফি ঝাপাঝাপি করতো, যেখানে খুশি যেতে পারতো, এক কথায় উড়াল দিতে পারতো। এখন মনে হচ্ছে আজান আর বাড়ির লোক মিলে তার ডানা দুটো কেটে রেখে দিয়েছে। এটা করো না, ওটা করো না, ব্যথা পাবে, অসুস্থ হয়ে যাবে, আরো কত কি। আজ সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে তুলনা। আজান আজ বাড়িতেই, তাই সবকিছুই তার কথা মতো করতে হচ্ছে এখন। জরুরি একটা মিটিং, এর জন্য গেস্ট রুমে গেছে আজান। যাওয়ার আগে তুলনাকে ঘুম পাড়িয়ে গেছে। আজান আর জানে না তুলনা ঘুমের ভান করেছিল, তুলনা ঘুমায়নি। যার ঘুমের ডিস্টার্ব হবে ভেবে অন্য রুমে চলে গেছে আজান, আর সেই তার সাথে অভিনয় করেছে। তুলনা ফোন নিয়ে কিছু সময় বসেছিল। ফোন টিপতে একটুও ভালো লাগছে না এখন। বাইরে যেতে ইচ্ছে করছে, খোলা আকাশের নিচে দিতে হবে এক্ষুনি, নয়তো মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে, মরে যাবে সে। তাড়াতাড়ি শোয়া থেকে উঠে দরজার কাছে যায় চুপি চুপি, বের হয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু বিপত্তি বাধে দরজার কাছে গিয়ে। তুলনা বুঝতেও পারেনি আজান দরজার বাইরে থেকে লক করে গেছে। কিছু সময় টানাটানি করেও যখন খুলতে পারে না, তখন চিল্লিয়ে সবাইকে ডাকতে থাকে তুলনা। এক এক করে সবাইকে ডাকতে থাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। তুলনা এবার খুব করে কান্না পায়। আজানকে ডাকতে ডাকতে তুলনা হাঁপিয়ে ওঠে। কেউ সাড়া না দেওয়ায় কান্না করতে করতে মেঝেতেই বসে পড়ে। আজান মিটিং শেষ করে তার রুমে এসে দেখে তুলনা মেঝেতে বসে চোখের পানি মুছছে আর বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। আজান তাড়াতাড়ি ল্যাপটপ রেখে তুলনার কাছে আসে। তুলু, এই তুলু, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? তুমি ঠিক আছো? শরীর ঠিক আছে? অস্থির হয়ে জিজ্ঞেস করে আজান। তুলনা আজানের হাত নিজের হাত থেকে সরিয়ে নিয়ে বলে, একদম আমাকে তুমি ধরবে না জান। আজান ভ্রু কুঁচকে বলে। মানে? তুলনা ফুপাতে ফুপাতে বলে, আমি তোমাকে কিছু বলবো না, আর তোমার কাছে থাকবো না। এই জেলখানায় আমি আজই, এই জেলখানা থেকে আমি আজই বাড়ি চলে যাব। কী সব বলছো এসব? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখন তো আমাকে পাগলই বলবে, তাই না? আমাকে রুমের ভেতর তুমি বন্দি করে রেখেছো। সবাইকে এত করে ডাকলাম, কান্না করলাম, কেউ আমার কথা শুনলো না। আমি থাকবো না এখানে, চলে যাবো বাড়িতে। কোথায় বন্দি করে রাখা হয়েছে তোমায় শুনি? ঘুমিয়েছিলে আর তোমার ঘুম সহজে ভাঙে না, তাই বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে গেছি। আর বাড়ির সবাই বাইরে বাগানে বসে আড্ডা দিচ্ছে, তাই শুনতে পাইনি। আর বাড়িতে চলে যাব বলে কি বোঝাতে চাচ্ছ এটা বাড়ি না? আমি আমার বাপের বাড়ির কথা বলছি। আমার আর সবাই আমাকে রেখে আড্ডা দিচ্ছে, আমাকে একটু বের হতেও দেয় না। আমি থাকবো না। এর মধ্যে শরীফা তুলনার জন্য দুধ নিয়ে এসে ওদের কথা কিছুটা শুনতে পায়। আজানকে দেখে মনে হচ্ছে রেগে যাচ্ছে, তাই আর আপাকে বাঁচানোর জন্য দৌড়ে নিচে গিয়ে আজানের মা কাকিকে বলে আসার জন্য। তুমি কেয়ারলেসের মতো কাজ করো, তাই তোমাকে বের হতে দেওয়া হয় না। আর কি বারবার চলে যাব বলছো? একটু রাগী গলায় বলে ফেলে আজান। এমনিতেই মিটিংটা মন মতো হয়নি বলেই মুডের 12টা বেজে আছে, তার উপর তুলনার ছেলে মানুষই এখন একটু ভালো লাগছে না আজানের। আজানের রাগী গলায় তুলনা আরেকটু দূরে সরে বসে। আজান, কি করছো তুমি? তুলকে বকছো কেন? কোন সাহসে তুমি ওর সাথে রাগারাগি সরে কথা বলছো? আজানের মা রুমে ঢুকতে ঢুকতে বলে। আজান কিছু না বলে চুপচাপ তুলনার দিকে তাকিয়ে আছে। তুলনা আজানের মাকে ধরে একটা কথাই বারবার বলছে।
আমি বাড়ি যাব, মায়ের কাছে যাব। আমাকে বাড়ি দিয়ে আসো। জান আজানের মা তুলনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে। ঠিক আছে মা, আগে তুই শান্ত হয়ে নে। আবারও একই কথা বলেই চলেছে। এই অবস্থায় সে বাড়ি যাবে বলছে। জান, গলার স্বর স্বাভাবিক করে কথা বলো। ওর সাথে এই সময় তুমি রেগে কথা বলছো কেন? এই সময় মুড সুইং হয়, কত কিছু করতে মন চায়। তোমার সব কিছু বুঝতে হবে। আর এখন এতটাও রিস্ক নেই যে ও বাড়ি যেতে পারবে না। তোমার সমস্যা আর ওর কন্ডিশনও ভালো, যেতে দাও বাড়িতে। কিছুদিন থেকে আসুক, ভালো লাগবে। মন ফ্রেশ হলেই নিজেই এসে পড়বে। আর আমাদের ভালো করেই জানা আছে তোমাকে ছাড়া কতদিন থাকতে পারবে। তা তুলমা, ফ্রেশ হয়ে তৈরি হয়ে নে, আমি তোকে দিয়ে আসছি। আজানের মায়ের কথায় তুলনা যেন স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। এখান থেকে বের হতে পারলে এই মুক্ত পাখির মতো উঠতে পারবে, এটাই তুলনার ধারণা। তাড়াতাড়ি খুশি মনে উঠে দাঁড়ায়। আজান শুধু চুপচাপ সব কার্যকলাপ দেখছে, কিচ্ছু বলছে না। আজানের মা শরীফাকেও তৈরি হয়ে তুলনার সাথে যেতে বলে। শরীফাকে তুলনার সাথেই থাকতে হবে। এর মধ্যে হুট করে আজান উঠে দাঁড়ায়, বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। তারপর কি মনে করে নিজের ল্যাপটপটা আছাড় মেরে যেতে ভুলে না। সকলেই আওয়াজে কেঁপে ওঠে। শরীফা বুকে থুতু দিয়ে বলে, যাহ, এত দামি জিনিসটা কিভাবে ভাঙ্গা দিল? তুলনা বাড়ি এসে এই মাথা থেকে ওই মাথা ঘুরে বেড়াচ্ছে, কখনো আবার বাগানেও যাচ্ছে, এক মুহূর্তের জন্য বসছে না। তুলনার সাথে সাথে এখন তুলনার মা আর শরীফাও ঘুরে বেড়াচ্ছে তুলনার পেছন পেছন। এক পর্যায়ে হাঁপিয়ে উঠে বসে পড়ে শরীফা। কয়েক ঘন্টা হয়ে গেছে, এখনো তুলনা আজানের কথা একবারও মনে করছে না। সারাদিন আনন্দে কাটলেও রাতের বেলা এসে হয়েছে ঝামেলা। তুলনার মা সাথে ঘুমাতে চেয়েছিলেন, কিন্তু তুলনা রাগ দেখিয়ে একা একা ঘুমাতে যায়। কিছুতে তার এখন ঘুম আসছে না, শুধু এপাশ ওপাশ করতে থাকে। সারাদিন ঘোরাঘুরি করায় পাগুলো খুব ব্যথা করছে, ইচ্ছে করছে পাগুলো কেটে ফেলে দিতে। এদিকে আজানের জন্য মনটা কেমন কেমন করছে। ফোন চেক করে দেখেছে জান তাকে একটা কলও করেনি। শুয়ে থাকতে আর পারলো না বেশি সময়, উঠে বারান্দার দিকে পা বাড়ায়। যদিও মা এই অবস্থায় কয়েক মাস রাতের বেলা বারান্দায় যেতে বারণ করেছে, তাও গিয়ে দাঁড়ায়। এখন একটু ভালো লাগছে। আশেপাশে চোখ বুলিয়ে নিচের দিকে চোখ যেতেই খুশিতে চোখ দুটো চকচক করে উঠে। এই রাত একটায় বাড়ির সামনে এসে একটা গাড়ি থামে। তুলনার আর বুঝতে অসুবিধা হয় না এটা কার গাড়ি। আজান গাড়ি থেকে বের হয়ে তুলনার বারান্দার দিকে তাকাতেই দেখে তার ছটফট রানী দাঁড়িয়ে আছে। আজান বুঝতে পারে তুলনা নেমে আসার জন্য পা বাড়াচ্ছে। আজান ইশারায় আসতে বারণ করে, সে নিজে আসছে। কয়েকবার জোরে বলেও না আসতে, কিন্তু কে শুনে কার কথা। তুলনা ততক্ষণে চলেও এসেছে। আজান আর যায় না উপরে, গাড়িতে হেলান দিয়ে বসে আছে। তুলনা নিচে নেমে দৌড়ে গিয়ে আজানকে জড়িয়ে ধরে, হাঁপাতে হাঁপাতে বলে, জান তুমি এসছো তোমার জান পাখির কাছে? আমি জানতাম তুমি আসবে। এত রাতে বাইরে কেন এসেছো? আমি আসছিলাম, সহ্য হচ্ছিল না। তুলনা এক কথাই উত্তর দেয়, না। আর শীতের জামা কোথায়? ঠান্ডা লেগে দেখুক একবার। আমি যে কি করব। উফ জান, এত সময় পর আমাকে দেখছো, কোথায় ভালো ভালো কথা বলবে তা না করে বকাবকি শুরু করে দিয়েছো। ভিতরে চলো। আজান তুলনাকে ধরে ভেতরে যেতেই তুলনার মা আজানের দিকে তাকিয়ে বলে, এসে গিয়েছিস বাবা, আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছি। তুমি কি করে বুঝলে ফুপি আমি আসবো? আজান জানতে চায়। তোদের দুটোকেই আমার ভালো করে চেনা আছে। রুমে যা, আমি খাবার গরম করে নিয়ে আসছি। এখন কিছু খাবো না আমি ফুপি, খেয়ে এসেছি। ভালো করে জানা আছে কি খেয়ে এসেছো। রুমে যাও, খাবার নিয়ে আসছি। তুলনাও ভালো করে খায়নি, দুটোতে খেয়ে নাও। আজান আর কথা বাড়ায় না, সত্যিই সে খায়নি। তুলনাকে নিয়ে রুমে চলে যায়। তুলনা রুমে ঢুকেই বকবক করতে শুরু করে, সারাদিন কি কি করেছে। আজান তুলনার পা টিপে দিচ্ছে আর বক বক শুনছে। তুলনার মা খাবার নিয়ে এসেও রুমে ঢুকে না, ভেরানো দরজার ফাঁক দিয়ে ওদের দেখে চোখ দুটো তৃপ্তিতে ভরে ওঠে। দরজার পাশে টেবিলে খাবারটা রেখে আজানকে ট্যাক্স দিয়ে চলে যায়। আমার খুব ভয় করছে জান। তুলনা খুবই করুণ স্বরে অসহায়ের মতো কথাটা বলে ফুপিয়ে কেঁদে দেয়। আজান চুপচাপ তুলনার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, কারণ কি বলে তুলনাকে সান্ত্বনা দিবে জানা নেই তার। নিজেরই খুব ভয় করছে। তুলনা তো নিজের মনের কথা বলে দিতে পেরেছে, কিন্তু আজান
সে তো মুখ ফুটে বলতে পারছে না তার ভেতরে কি চলছে। সময় যত এগিয়ে যাচ্ছে আজানের ভেতর তত তোলপাড় শুরু হয়েছে। কাউকে বলতেও পারছে না তার টেনশনের কথা। তুলনাকে তো একদমই বুঝতে দিচ্ছে না আজানের মনের খবর। এমনিতেই মেয়েটা চিন্তা আর ভয়ে শেষ হয়ে যাচ্ছে। মানুষ প্রেগনেন্সিতে মোটা হয়, আর তুলনা শুকিয়ে একদম কাঠি হয়ে গেছে। কিছুই খেতে পারে না। প্রথম প্রথম জোর করে খাওয়ালেও এখন আর পারছে না আজান। বাড়ির সকলেই তুলনাকে নিয়ে এখন একটু বেশি সতর্ক। মেয়েটা সকলের প্রাণ বলতে গেলে। এক সময় পুরো বাড়ি তুলনা একাই মাতিয়ে রাখতো, আর এখন সকলের চোখে মুখে যেন একটা টেনশনের ছাপ বিদ্যমান। সময় আর বেশি নেই, যে কোনো সময় তুলনার ডেলিভারি পেন উঠতে পারে। ডাক্তার বলে দিয়েছে হসপিটালে অ্যাডমিট করানোর জন্য। এখন আজান তুলনাকেই তৈরি করাচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য। আহ জান, আস্তে ব্যথা পাই তো। ও সরি জানের পাখি, আমি আরও আস্তে আস্তে তোমার চুল আশ্রয় দিচ্ছি, এবার আর ব্যথা পাবে না। এই এই কথা তো আরো 2 বার বলছো জান। আমি কি ইচ্ছে করে তোমাকে ব্যথা দিই তুলো? এটা হয়ে যায়। না তা দাও না। এর মধ্যে আজানের মা দরজায় নক দিয়ে বলে। আজান আসবো? আজান তুলনার চুলে বেনুনি করতে করতে বলে, হ্যাঁ মা এসো। তোদের ব্যাগে এই কাঁথাগুলো নিয়ে নে, আমি নিজ হাতে আমার নাতি নাতনির জন্য বানিয়েছি। বলেই আজানের মা নিজেই কাঁথাগুলো ব্যাগের ভেতর ভরে দেয়। এসবের কি দরকার ছিল মা? আজান বলে, তুই চুপ থাক, কি কি লাগে তুই জানিস নাকি? আগে কখনো বাবা হয়েছিস? মায়ের কথায় আজান থতমত খেয়ে চুপ হয়ে যায়। আজানের মুখের অবস্থা দেখে তুলনা হেসে দেয়। এর মধ্যে আজানের মা জিজ্ঞেস করে, সবকিছু ভালো তো নিয়েছিস তো বাবা, যা যা দরকার? হ্যাঁ মা, টেনশন নিও না তুমি। নিয়েছি। আজান সেই কখন তোমাদের জন্য গাড়িতে বসে আছে, তোমরা তৈরি হয়ে বেরিয়ে পড়ো। আমি তোর বাবা আর কাকি পরে গাড়িতে আসছি। তুলনা দাঁড়িয়ে মায়ের কাছে এসে বলে, মা আসছি আমি, যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও। বলা তো যায় না কখন কি হয়ে যায়। আজানের মা কপট রাগ দেখিয়ে বলে, এক থাপ্পড় লাগাবো মেয়ে আজে বাজে কথা বললে বা চিন্তা করলে, সব ঠিক হয়ে যাবে। তুই আর বাচ্চাও সুস্থভাবে আমাদের মাঝেই ফিরবি। আজান রাগ দেখাতে গিয়েও পারল না। তুলনাকে ধরে নিয়ে যেতে যেতে বলে, অসুস্থ দেখে কয়েক মাস ধরে যা খুশি তাই বলে যাচ্ছ আর করে যাচ্ছ। সুস্থ হয়ে একবার আসো, শুধু আজানের আগের রূপ দেখতে পারবে। সব ঠিকঠাক করে ওরা সময় মতো হাসপাতালে পৌঁছায়। এর মধ্যে সকলেই উপস্থিত হয়েছে। সকলে খুবই এক্সাইটেড আর টেনশনে আছে তুলনাকে নিয়ে। ওরা বুঝতেও পারেনি ওদের পেছনে পেছনে কি সাংঘাতিক খেলা খেলছে জিনিয়া আর তার সাথী। তুলনাকেও তার বাচ্চাকে মারার জন্য আগে থেকেই ছদ্মবেশে সকল প্রস্তুতি নিয়ে সেখানে উপস্থিত আছে। তুলনাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, জিনিয়া তাদের পেছনেই ছিল। তুলনাকে ঢুকতে দেখে সে মুচকি হাসে। আজান ওদের থেকে একটু দূরে কারো উপস্থিতি টের পেয়ে তাকায়। আজানের তাকানো দেখে জিনিয়া ঘাবড়ে যায়। মেয়েটাকে কেন যেন আজানের খুব চেনা চেনা লাগে। এখন তুলনার টেনশনে মাথা কাজ করছে না, তাই এইসব নিয়ে আর ভাবে না আজান। কিন্তু কে জানতো না ভাবার ফল আজানকে এভাবে দিতে হবে। অপারেশনে শুরু হওয়ার ঠিক সেই মুহূর্তেই কারেন্ট চলে যায়। পুরো হসপিটাল ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যায়। জেনারেটর কাজ করছে না। কি হচ্ছে কেউ কিছু বুঝতেও পারছে না। তুলনার সাথে হাসপাতালের অন্যান্য রোগীরও মারাত্মক বিপদের সম্ভাবনা। আজান পাগল প্রায় হয়ে যায়। জোরে চিল্লিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু করতে বলে। ওনারা নিজেরাও বুঝতে পারছে না কি করবে। সকলের অবস্থা দেখে জিনিয়ার খুব হাসি পাচ্ছে, কিন্তু জোরে হাসলে সমস্যা, তাই হাসতে পারছে না। এর মধ্যে আহানের কথায় আজানের মাথা আসে। দৌড়ে ইলেকট্রিক সুইচ বোর্ডের কাছে দৌড়ে যায়। সেখানে গিয়ে কারো উপস্থিতি টের পায়। আজান কিছু আন্দাজ করতে পেরে এক হাতে লোকটাকে পেঁচিয়ে আরেক হাতে সুইচ টিপ দিতেই সব আলোকিত হয়ে যায়। সকলেই যেন একটু স্বস্তি ফিরে পায়। ডাক্তাররা এবার অপারেশন শুরু করে। আজান ফোন দিয়ে আহানকে ডেকে বলে হসপিটাল স্টোর রুমে যাওয়ার জন্য। আহান উপস্থিত হতেই আজান বলে, এই কালসাপকে তুই পাহারা দে, আমি আসল সাপুরেকে নিয়ে আসি, যার কথায় এই কালসাপ এতদিন নাচতো। আহান সামনে চেয়ারে বসে থাকা লোকটার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। হুট করে নিজেকে সামলে মাথা নাড়ে। আজান তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। কারেন্ট চলে আসায় জিনিয়ার মনে ভয় ঢুকে গেছে যে কিছু একটা গড়বড় হয়েছে। এক্ষুনি তাকে বেরিয়ে যেতে হবে, নয়তো বিপদে পড়বে। কয়েক কদম দেওয়ার পর সামনে আজানকে দেখে থমকে যায় জিনিয়া। জিনিয়া কিছু বলার আগেই আজান হাত জোরে চেপে ধরে নিয়ে যেতে থাকে। আজান, আমার কোথায় নিয়ে যাচ্ছ? কি হলো, কথা বলছো না কেন? ছাড়ো আমার হাত। এসব বলার পর জিনিয়ার মাথায় আসে সে ভুল করে ফেলেছে।
সে যে এতক্ষণ ছদ্মবেশে ছিল সেটা মাথা থেকে বের হয়ে গেছে। এখন আর কি করার, জোরে চিল্লিয়ে বলছে ছাড়ার জন্য। আজান হাত আরো শক্ত করে চেপে ধরে বলে, তোর গলা থেকে আর একটা আওয়াজ বের হলে গলা আর সাথে থাকবে না। জিনিয়া হাতের ব্যথায় শেষ হয়ে যাচ্ছে। আজান যেভাবে চেপে ধরেছে মনে হচ্ছে ওই জায়গায় রক্ত চলাচলই বন্ধ হয়ে গেছে। আজান জিনিয়াকে স্টোর রুমে এনে ধাক্কা দিয়ে নিচে ফেলে। জিনিয়া নিজের ব্যালেন্স রাখতে না পেরে দেয়ালে গিয়ে বাড়ি খেয়ে মাথা ফেটে যায়। আজান সেদিকে লক্ষ্য না করে জিনিয়ার চুলের মুঠি ধরে তুলে নিজের সর্বশক্তি দিয়ে জিনিয়ার গালে দুটো চড় মারে। জিনিয়া এতে আধমরা হয়ে পড়ে থাকে। আমি জীবনে যেটা না করতাম সেটা তুই করতে বাধ্য করলি জিনিয়া। মেয়েদের গায়ে হাত তুলতে বাধ্য করলি আর তুই। কথাটা বলেই পাশে থাকা একটা লাঠি নিয়ে বেধড়ক পিটাতে থাকে ইফতিকে, যে এতদিন আজানের ভাই আহানকে দেখাশোনা করত, সেই ইফতিকে মারছে আর বলছে, তোকে এত ভালোবাসা দেওয়ার পরও ঘরের শত বিভীষণ বের হলি তুই। আহান সুস্থ হয়ে যাওয়ার পরও তোকে রেখে দিয়েছিলাম আর তুই আমাদের বাড়ির সব খবর দিতেই জিনিয়াকে। আর আজ ওর সাথে মিলে আমার জানের ক্ষতি করতে এসেছিস তুই। ইচ্ছে মতো মারতে থাকে ইফতিকে। অবস্থা বেগতিক দেখে আহান বাধা দিয়ে পুলিশকে ডাকতে বলে। পরে জিনি আর ইফতিকে পুলিশের কাছে তুলে দেয়। এমন শাস্তির ব্যবস্থা করতে বলে যেন জিনি আর ভাইও ছাড়াতে না পারে। এত কিছু হয়ে গেছে, বাড়ির লোক কেউই কিছু জানে না, আর আহানকেও মানা করেছে কাউকে কিছু বলতে। সকল ঝামেলা শেষ করে যাওয়ার পর আজান সেই কাঙ্ক্ষিত সুর শুনতে পায়, তার ছেলের কান্নার শব্দ। ডাক্তার জানায় ছেলে হয়েছে আজানের, তুলনা অসুস্থ আছে। আজান ছেলেকে নিয়ে তুলনার কাছে যায়। মাত্রই কেবিনে দিয়েছে তুলনাকে। তুলনার হাতটা শক্ত করে ধরে কপালে চুমুকে, তারপর নিজের ছেলের কপালেও চুমুকে দেয়। বিড়বিড় করে বলে, আমার সুখের অনুভব তোরা, আমার টুলু। এর মধ্যে তুলনা চোখ পিটপিট করে তাকিয়ে বলে, যে জান, জানের পাখি এই তো আমি। খুব ভালোবাসি জান। আমিও আমার জানের পাখিকে খুব ভালোবাসি। আমার সুখের অনুভব তোরা। বলেই দুজন মিষ্টি করে হাসে। এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? প্রতিদিন নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো না প্লিজ। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, কেমন? ধন্যবাদ।